বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। কথা বলবার জন্য স্টুডিওতে আমরা বাইরে রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব এম এ আজিজ, এবং আমার ডানে রয়েছেন লেখক, কলামিস্ট এবং সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গোলাম আলা রনি। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ইতোমধ্যেই প্রশ্ন উত্তর শুরু করেছে যে ক্ষমতাসীনরা তাদের অঙ্গীকার থেকে দূরে সরে যাচ্ছে, জুলাই স্পিরিট থেকে দূরে সরে যাচ্ছে এবং অনেকটা পথচ্যুত। আপনার কাছে কী মনে হয় বিষয়? ধন্যবাদ আপনাকে রনি ভাই এবং দর্শক শ্রোতা। দেখেন, বিএনপি কিন্তু বরাবরই বলছে যে আমরা যে জুলাই সনদ স্বাক্ষর করেছি তা আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। তো যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলোর নিচে কিন্তু একটা পাদটিকা লেখা আছে, নোট ব্র্যাকেটে, যে যদি নির্বাচনের ইশতেহারে এই দল যদি নির্বাচনের ইশতেহার দিয়ে জনগণের ম্যান্ডেট পায় তাহলে তাদের মতো করে এটা বাস্তবায়ন করবে। তার মানে নোট অফ ডিসেন্ট যেগুলো দিয়েছে সেগুলো কিন্তু এখন দায়মুক্তি পেয়ে গেছে বিএনপি। এখন বিএনপির ইচ্ছা সেগুলো বাস্তবায়ন করবে কি করবে না, কিন্তু তার বাইরেও বিএনপি কিছু আপনার অধ্যাদেশ কিন্তু বাস্তবায়ন করে নাই, যেগুলো নোট অফ ডিসেন্ট ছিল না। গুম কমিশন, বিচার বিভাগ আলাদা করা, তারপরে জুলাই জাতীয় স্মৃতিসৌধ, এগুলোতে তো নোট অফ ডিসেন্ট ছিল না। তো এখানে আমার কথা হলো একটাই, যে ধরেন আইনের শাসন, সুশাসন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে যেসব সংস্কার দরকার সেটা আন্ডারস্ট্যান্ডিং হলেও বিএনপির তরফ থেকে হলেও এটা করা উচিত। কারণ দেশ 55 বছর স্বাধীন হয়েছে, স্বাধীনতা যুদ্ধেও যে অঙ্গীকার, যে প্রত্যাশা ছিল একদম 90-এও ছিল, আপনার 24-এও কিন্তু তাই ছিল। সুতরাং এই জায়গাটায় আমার মনে হয় এই সংবিধানে অ্যালাউ করে কি করে না ওগুলি না দেখে আমার মনে হয় এই তিনটা জিনিস অন্তত, গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন, এই জায়গায় সংস্কারটা প্রত্যাশা জনগণের আছে এবং সেটা হওয়া উচিত। কেউ চাক আর না চাক, বিএনপি 2/3 মেজরিটি আছে, আমার মনে হয় এটা তাদের অঙ্গীকার 31 দফার ভিতরে ছিল, সুতরাং এটা করা উচিত। আমার কাছে যেটা মনে হচ্ছে যে জুলাই সনদ, সংস্কার, তারপর মানে যেগুলো নিয়ে বিরোধী দল খুব বেশি উত্তেজিত, এইগুলোর ব্যাপারে আসলে জনগণের অত মাথা ব্যথা না। জনগণ যেটা দেখে যে রাজ দরবার কতটা শান শপথপূর্ণ, রাজার গায়ে হীরামণি মুক্তা জহরত কেমন আছে, রাজা যে হাতিতে চড়ে সে হাতিটা কেমন, তারপর রাজার জৌলুস কেমন, এটার উপর কিন্তু পাবলিক সাধারণত রাজনীতি যেখানে আছে সেখানে এগুলোর বাইরে খোঁজখবর রাখে না। আমরা ইতিহাসের এমন একটা সন্ধিক্ষণে পড়ে গেছি যখন আমাদের রাষ্ট্রের আসলে অর্থ নেই, তারপরে সরকার এই মুহূর্তে সবচেয়ে গরিব সরকার। পাকিস্তান জমানা থেকে আজ পর্যন্ত এত গরিব সরকার কখনোই পড়েনি। সরকারের যারা আছেন কর্তা ব্যক্তি, মোরাললেস টপ টু লো, এভরিবডি হ্যাজ এ ফ্রাস্ট্রেটেড মাইন্ড। তাদের সবারই মন খারাপ এবং তারা দীর্ঘদিন জুলুম, অত্যাচার, নির্যাতনের কারণে যে তাদের যে মনোবল, মানসিক শক্তি, আত্মবিশ্বাস, যদি আরবিতে বলা হয় যেটাকে সাকসিয়াত, এই জিনিসগুলো নষ্ট হয়ে গেছে। রাজনীতি বলতে যে জিনিসটা বোঝায় রাজার নীতি। একটা বাঘ, একটা সিংহ, সে কিন্তু মনে করে আমি রাজা, নাথিং মোর। সে কিন্তু মহিষের চেয়ে বেশি শক্তিশালী নয়, হাতির চেয়ে কোনো অবস্থাতে শক্তিশালী নয়। তার যে দৃষ্টিভঙ্গি, আই এম এ কিং। তো এখন যারা রাজনীতিতে রাষ্ট্র চালাচ্ছে, তো তারা যে মনে করবে যে আমরা কিং, তো ওই ইন্টারনালি একটা মুতমাইন, একটা মানসিকভাবে একটা প্রশান্তি তাদের মধ্যে নেই। একটা সুন্দর প্রতিযোগিতা হয়নি, ফেয়ার কম্পিটিশন হয়নি, ফুল প্লেজে খেলা হবে, এই পাশে 11 জন প্লেয়ার, ওই পাশে 11 জন প্লেয়ার, মাঠের চারিদিকে লক্ষাধিক আপনার দর্শক, গোল দিয়ে দিলেন, একটা দিলেন বা 11টা দিলেন, ডাজ নট ম্যাটার, আপনি বিজয়ী। এই যে একটা অসম্পূর্ণ মাঠ, একটা ফাঁকা মাঠ, সেই ফাঁকা মাঠে যাদের সঙ্গে যারা প্রতিযোগিতা করেছে, এক পক্ষ তো বলছে যে ওরা যে একটা রাজনৈতিক দল আমরা বিশ্বাসই করি না, উই ডু নট বিলিভ এনসিপি ইজ এ পলিটিক্যাল পার্টি। জামাতকে মনে করে যে বিএনপির পরগাছা, বিএনপি না হলে জামাতে তৈরি হতো না।
জামাত মনে করে যে আমরা সৎ মানুষ, জীবনে আমরা কোনোদিন চাঁদাবাজি করিনি, কোনো গুনাহ করি না, খুন ধর্ষণ রাহাজানির সঙ্গে আমাদের কোনো জড়িত নাই, 71 সালে কি হয়েছে না হয়েছে এটা আমাদের বাপদাদারা করলেও করতে পারে, আমরা এগুলো বিশ্বাস করি না, উই ডু নট বিলিভ, বাট আমরা তো এই কাজগুলো করিনি। তো সেই দিক থেকে তারা তাদের প্রতিপক্ষ যারা আছে তাদেরকে মনে করছে যারা পাপী, এরা গুনাহগার, আর আমরা ভালো মানুষ। তো কোনো একটা জায়গাতে যখন রাজনীতিটা এখন ঘুরে ফিরে বিএনপি বনাম জামাত হয়ে দাঁড়িয়েছে Certainly. এবং আওয়ামী লীগ সাইড লাইনে আছে কিনা সেটাও বোঝা যাচ্ছে আওয়ামী না। লীগের অস্তিত্ব তো এখানে মূল ব্যাপার হলো যে আওয়ামী লীগকে কেউ স্বীকার করতে চাচ্ছে না, আওয়ামী লীগকে কেউ স্বীকার করতে চাচ্ছে না, এবং ইট ইজ ডেঞ্জারাস। বাট আওয়ামী লীগ নিজে কি করছে সেটাও তো একটু বোঝার ব্যাপার, না, মানে না, তারাই কতটা ফেরত আসতে চাইছে বা খেলোয়াড় আপনি হইতে আওয়ামী লীগের খেলোয়াড় হতে চাইছে। একেবারে বাদ দেন, ধরেন আমাদের সমাজের বাস্তব অবস্থায় ফিরে আসি। আপনি যখন একটা নির্জন এলাকাতে থাকবেন গভীর রাত্রিতে, আপনার কিসের ভয় হবে? যা আপনি দেখেন না, অন্ধকারের মধ্যে যা দেখতে পারেন না, তখন আপনি মনে 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 করেন যে এখানে ভূত আছে, জিন আছে, প্রেত আছে। হঠাৎ একটা সাপ দেখলেন, আপনার কাছে মনে হলো এটা জিন সেজে আপনার কাছে আসছে, আপনি আতঙ্কে আপনার বুক বন্ধ হয়ে যাবে। এখন আওয়ামী লীগের যে অস্তিত্ব, এই যে অন্ধকারের মধ্যে যে আওয়ামী লীগের অস্তিত্ব, এটা বর্তমানে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি তাদের জন্য এটা অসহ্য হয়ে গেছে, তাদের জন্য এটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এখন এই যে দুঃস্বপ্নটা, সেই দুঃস্বপ্নটা কতদিন কতকাল চলবে এটা বলা যাচ্ছে না। যেভাবে একটা ফিউডাল সোসাইটি থেকে বাংলাদেশ এলো, এই ফিউডাল সোসাইটি মানে একটা সামন্ততান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ছিল পাকিস্তান, সেই সামন্ততান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা থেকে যখন বাংলাদেশে আসলো গণমানুষের রাজনীতি, তখন অটোমেটিক্যালি এখানে এসে মুসলিম লীগ অপাঙ্ক্ত হয়ে গেল, বিকজ ওদের যে রাজনীতি সবই ছিল ফিউডাল কেন্দ্রিক। এখন আওয়ামী লীগের যে একটা আদর্শিক রাজনীতি রয়েছে, সেই আদর্শিক রাজনীতিতে আওয়ামী লীগকে যদি পরাজিত করা যেত রাজনৈতিকভাবে নির্বাচনের ময়দানে, তাহলে মানে এখন যে আতঙ্কটা রয়েছে সেই আতঙ্কটা মানে কাউকে তাড়া করতো না। ওই যে দেখেন শেখ হাসিনা বলতো যে আমি টুস করে ঢুকে পড়বো, এতে যে কত মানুষের কাপড় চোপড় নষ্ট হয়ে যেত, কত মানুষের ঘুম হারাম হয়ে যেত। ডক্টর মোহাম্মদ ইউনূস যে ক্ষমতা ছাড়ছেন তার অন্যতম এক কারণ হলো শেখ হাসিনা যে বারবার আসতে চেয়েছে, এবং ওখান থেকে সে মাঝে মাঝে যে গালাগালি করেছে, এই গালাগালিতে তিনি রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন। তো ওই জিনিসগুলো আবার এখনও আওয়ামী লীগের যারা লোকজন আছে তাদেরকে কিন্তু আপনি বন্ধ করতে পারছেন না। তারা বিভিন্ন ফর্মে, বাংলাদেশে তারা নেই, কিন্তু বর্তমান টেকনোলজির যুগে তারা বিভিন্নভাবে প্রতিপক্ষের জীবন হারাম করে দিচ্ছে। ফলে এটা যারা ক্ষমতায় আছে, সরকারি এবং বিরোধী দল, তাদের মনস্তাত্ত্বিক জগতে, মনে, মানসিকতায়, চিন্তা চেতনা একটা অদ্ভুত বিষ তৈরি করছে, রসায়ন তৈরি করছে। তো সেই রসায়নের সঙ্গে বর্তমান বৈশ্বিক সমস্যা, তারপর আমাদের দেশের যে ইকোনমিক যে ব্যাড সিচুয়েশন, এবং একটা ভঙ্গুর যাকে বলা হয় ব্যুরোক্রেসি, একটা বিশাল টানাপোড়েন তৈরি ধরুন আপনার আওয়ামী লীগের পতনের পরে। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জামাতের এনসিপির মাইন্ডেড একটা বিরাট গ্রুপ তৈরি হয়ে গেল। আবার তারা চলে যাওয়ার পরে গত 60 ডেজে আওয়ামী লীগ শেষ, এনসিপি জামাত শেষ, এখন নতুন একটা গ্রুপ তৈরি হয়ে গেছে, বিএনপি ভার্সেস বিএনপি, এবং যারা ওই বিএনপির মতনই 17 বছর ধরে ফ্রাস্ট্রেটেড ছিল, বঞ্চিত ছিল। তো সব মিলিয়ে এই ঘুণে ধরা একটা প্রশাসন, আত্মবিশ্বাসহীন একটি রাজনৈতিক দল, ব্যাংকে কোনো টাকা নেই, বিদেশে শুধুমাত্র দেয় না 1 লক্ষ কি মানে 120 বিলিয়ন মার্কিন ডলার শুধু বৈদেশিক ঋণ। আমাদের লোকালের যে ব্যাংকিং ব্যবস্থা থেকে 5.5 লক্ষ কোটি টাকা আপনার যেটাকে বলা হয় খেলাপি ঋণ, তার সঙ্গে সরকারের ঋণও প্রায় 5 লক্ষ কোটি টাকা, টোটাল টাকাই আছে 16 লক্ষ কোটি টাকা। তো সরকার ঋণ নিয়ে রাখছে 5 লক্ষ কোটি টাকা, এর মধ্যে এই সরকার আসার সাথে সাথে 51,000 কোটি টাকা। ফলে এটার যে সমাধানটা যা কীভাবে হবে, এর মধ্যে IMF ঋণ দিচ্ছে না। ফলে এখানে আপনি যতই বলেন না কেন, আপনি সরকারকে আত্মবিশ্বাসহীন বলছেন, মানে সরকারি দলকে আত্মবিশ্বাসহীন কেন বলছেন, যদি 1-2 লাইন আপনি একটু এক্সপ্লেন করেন। প্রথমত আত্মবিশ্বাসহীনভাবে বলছি যে একটা বিশ্বাস স্থাপন করার জন্য যে বস্তু দরকার, যে কোনো বিশ্বাস আপনি তার জন্য একটা বস্তু দরকার, সেই বস্তুটা তো সরকারের কাছে নেই। যে তার বিরোধী দল বলছে যে আপনারা তো একটা নেগোসিয়েশন করে সমঝোতার মাধ্যমে আসছেন, ফেয়ার ইলেকশন আসেননি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আসছেন। তারপরে আওয়ামী লীগ বলছে যে আমরা তো ওই জামাত থেকে বাঁচার জন্য তাদেরকে ভোট দিয়েছে, আমরা যদি ভোট না দিতাম জামাত হয়ে যেত। জামাত বলছে আমরাই তো ক্ষমতায় হয়ে যেতাম, খালি ইঞ্জিনিয়ারিং করে আপনারা আসছেন।
প্লাস এই যে একটা এত বড় একটা বিপ্লব হলো, জুলাই আবার আগস্ট বিপ্লব হলো। বিএনপিরও কেউ কেউ বলেন যে জামাত বা অন্তর্বর্তীকালীন সরকারি ইলেকশনটাকে ইঞ্জিনিয়ার করার চেষ্টা করেছে, যার ফলে জামাত এতগুলো সিট পেয়েছে, না হলে তো কিছুই না। মানে এটা তো মানে উভয় পক্ষের যে দাবি অযৌক্তিক তা নয়। সরকার যেটা বলছে, আমরা তো আপনি আমি আমরা যারা টকশো করেছি, আমাদের প্রেডিকশন কী ছিল, যখনই দেখবেন যে সমাজের যারা বুদ্ধিমান জ্ঞানীগুণী মানুষ তারা যে প্রেডিকশন করে, সেই প্রেডিকশনের পরে যখন কোনো একটা ঘটনা ঘটে, দ্যাট ইজ অ্যাক্সিডেন্ট, দ্যাট ইজ নট আ ম্যাটার। ফলে এই যে আমরা প্রেডিকশন করতাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ক্যারেক্টারিস্টিক্স, উনি নির্বাচন দেবেন না, যখনই তিনি নির্বাচন দিয়েছেন মানে এমন ছ্যাঁচা খেয়েছেন, এমন ধরা খেয়েছেন, এমন চাপের মধ্যে ছিলেন যে ওনার নির্বাচন দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তারপরে আমরা বলেছি যে এত সহজে জনাব তারেক রহমান সাহেব আসবেন না, তিনি যখন অল অন এ সাডেন চলে আসছেন, ডালমেকুস কালা হয়। আমরা বলেছি যে যেখানে আওয়ামী লীগ 50% লোক নেই, ভোট উৎসব মুখর হবে না, এত মানুষ ভোট কেন্দ্রে আসবে না। কিন্তু দেখা গেল ভোট কেন্দ্রে অনেক মানুষ আসছে এবং অনেক ভোট কালেকশন হয়েছে। এটা আমাদের প্রেডিকশনের বাইরে। আমরা বলেছি যে এখানে হানাহানি হবে, মারামারি কাটাকাটি হবে, ঘোড়ার ডিম কিছুই হয়নি, নাথিং, শান্তিপূর্ণ একটা ইলেকশন। তো এই যে আমরা এতগুলো মানুষ যারা এই রাজনীতি থেকে গত 50 বছর যাবৎ দেখছি, তো আমরা যে কথাগুলো বললাম সেই কথাগুলোর একটাও হলো না। আই মিন উই আর স্টুপিড, আমরা বেকুব, অথবা এমন কোনো ঘটনা ঘটছে যে ঘটনাটা আমরা না পারছি বলতে, না পারছি সহ্য করতে, অঙ্গ জ্বলে আপনি একটু যাচ্ছে। চিন্তা করুন, যদি পারেন পরের পর্যায়ে পরের অংশে বলেন আপনি মিস্টার আজিজ। দেখেন, আওয়ামী লীগ প্রশ্নে যদি হয়, আমি বলবো যে আওয়ামী লীগের তো সমর্থক প্রচুর আছে, তারা অ্যাক্টিভ নাই, কারণ এখন সংসদে আইন পাশ হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে সন্ত্রাসবিরোধী আইন হয়েছে। এটা একটা ওপেন এন্ডেড আইন, আমি বলবো কালো আইন। এই আইনে যে কোনো দল কিন্তু নিষিদ্ধ হতে পারে। ধরেন এখন বিএনপি আছে, জামাত মাঠে গেল, জামাত যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে নিষিদ্ধ করে দিতে পারে। আবার ধরেন 50 বছর 100 বছর 10 বছর পরে আওয়ামী লীগ আসলো, বিএনপিকে এখনই দোষ করে যে আইন করার পরে বিএনপিকে, অর্থাৎ একে অপরকে নিষিদ্ধ করতে পারে। যেমন 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্ট ছিল, ডিটেনশন দেওয়া হতো, কোর্টের কাছে যাওয়া যাবে না। মোস্তাকের সময় 15 আগস্টের পরে 80% লোক গ্রেপ্তার করছে মোস্তাক, ওই আওয়ামী লীগের আইন, আওয়ামী লীগের আইন, স্পেশাল পাওয়ার অ্যাক্টে। সুতরাং এই ধরনের আইন কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাপনায় সঠিক না, এটা কালো আইন। এখানে যে আইন করে সেই ওটা ক্ষতিগ্রস্ত হতে পারে। সুতরাং এই আইনটা হয়েছে, তো এখন ধরেন যে অবস্থা, এখন একটা এমনি জনশ্রুতি আলোচনা আছে যে একটা রিফাইন্ড আওয়ামী লীগ হতে পারে, মানে নির্দোষ ব্যক্তিদের, যারা ধরেন যারা চুরি টুরি করছে, সন্ত্রাস করছে, এরা তো 1% ভেঙে গেছে। ধরেন আওয়ামী লীগের তো কমপক্ষে আপনার 30% লোক ছিল। এখন যদি শেখ হাসিনা ফেরে, তাহলে দেখবেন অভ্যুত্থানের সব শক্তি এক হয়ে যাবে। তাকে অবশ্যই আপনাকে, যেমন মানব জমিনের রিপোর্ট ছাপা হয়েছে, যে সেটা যদি আমি ধরি না, সেভাবে হবে না। কারণ ভারতে এখন চায় না যে আগের মতো যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে টাসেলটা গেছে, সেই জায়গায় ভারতও ফিরতে চায় না। ভারতও বলে যে আমরা নির্বাচিত সরকারের সাথে কাজ করব, এবং এটা তো আমরা পাচ্ছি। যেমন তেল ক্রাইসিস, রাশিয়ার থেকে তেল এনে ভারতের মাধ্যমে দিতে চায়, আবার আমেরিকার গোপন চুক্তি করে রাখছে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সময় 3 দিন আগে, ক্ষমতা ছাড়ার 3 দিন আগে। এখন আমেরিকার অনুমতি লাগে, সেটা অন্য আমি বললাম না। এই জন্যে আমি বলছি যে দেশে এখন আওয়ামী লীগ যদি শেখ হাসিনার নেতৃত্বে আসে, তাহলে কিন্তু আগের জায়গায় দেশ ফিরে যাবে। তবে রিফাইন্ড আওয়ামী লীগ যে বলেন যে মূল নেতা, তারা তো দেশের বাইরে চলে গেছে। এখন যারা আছে তাদের পক্ষে এত সমর্থক দল, একটা দল সংগঠিত তো করা, যারা তারা বসায় দিলেও কিন্তু হবে না। তবে এটাও ঠিক, শেখ হাসিনার আশীর্বাদ না থাকলে কিন্তু সেই কমিটি কাজ করবে না। সুতরাং আমি এই জন্য বলছি যে আমি খুব দ্রুত আওয়ামী লীগের কিন্তু উত্থান দেখতে পাচ্ছি না, কারণ অনেকগুলো হার্ডেল আছে, এগুলো পার দিয়ে এটা সম্ভব না। আর এখন যেহেতু নিষিদ্ধই আছে, এখন তো তাদেরকে আপনার এই আইনকে উপেক্ষা করে সংগঠিত হতে হবে। যে দায়িত্ব নেবে সেও তো গ্রেপ্তার হতে পারে, কারণ আইন তো নিষিদ্ধ আছে, করা আছে, পার্লামেন্টে পাশ করা, এটা বৈধ আইন। আইনে এখন যদি কেউ
এখন ধরেন রনি ভাই দায়িত্ব নিলেন। বিএনপি এটা করলো কেন? কারণ বা অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে আমরা লক্ষ্য করেছি, শুরু থেকে যখন এই আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণের আলোচনাটা শুরু হলো, তারা তো সবসময় বলেছে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার পক্ষে, এমনকি জামাতও কোনো কোনো পর্যায়ে কেউ কেউ কখনো কখনো বলেছেন। জামাত আপনি দেখেন এই আইনটা যখন পাশ করে তখন কিন্তু জামাত বসেছিল। জামাত বোঝে নাই যে সেও একদিন আক্রান্ত হইতে পারে, এ ধরেন এই যে মাঠে যাচ্ছে, আপনি দেখেন জামাত তো বলছে যে জুলাই সনদ অক্ষরে টোটো বাস্তবায়ন করতে হবে। তো নারী কোঠায় এখন বিএনপি সিট অনুযায়ী ভাগ করে দিয়েছে, তারা তো নমিনেশন দিয়ে ফেলতেছে। তারা তো আর জুলাই সনদে নাই, তাহলে জামাত নাই। আবার 4 তারিখে মিছিল বার করছে, শান্তিপূর্ণ মিছিল বার করে কাকরাইল পর্যন্ত গিয়ে ফেরত গেছে। তারাও বুঝতে পারছে আইন করে, কিন্তু এনসিপি কিন্তু ঠিকই আলাদা হয়ে গেছে, বেড়ে গেছে, কিন্তু জামাত কিন্তু এটা সমর্থন করছে আইন। তো এটা তো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এই ধরনের আইন তো একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবে, পার্লামেন্ট আইন করে নিষিদ্ধ করে তার বিপদ ডেকে আনবা, এটা উচিত করে নাই। আমি 1974 সালের রেফারেন্সটা দিলাম। তো এই জন্য আমি বলছি এই আইনটা কিন্তু খরচ সবার জন্যে, এটা সবার জন্য, এটা কে কখন নিষিদ্ধ হবে এখন আমরা তো বলতে পারি। ডেমোক্রেটিক পলিটিক্সে এই ধরনের আইন থাকা উচিত না, এটা ঠিক করে নাই। জামাত ওখানে বসে, এখন তো জামাত আন্দোলন করতে পারবে না। আপনি বলেন, এখন জামাত শান্তিপূর্ণভাবে মিছিল করুক, কোনো সমস্যা নেই, ওয়াকআউট করুক, কোনো সমস্যা নেই গণতন্ত্রে। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে তাহলে গরমপানি, লালপানি, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেড, 71 থেকে টান দেয়, তারপরে জেল ভরা 71 থেকে টান হবে না। ধরেন অনেকেই বলে যে, ধরেন অনেক জায়গায় আপনি খেয়াল করে দেখেন যে জামাতের 2টা নোট অফ ডিসেন্ট ছিল, 2টা। একটা হলো স্থানীয় সরকারে, যে তাদের অর্থনৈতিক ক্ষমতা দেয়া যাবে না, আর একটা হলো নারী কোঠায় 10%। তো নারী কোঠায় তো এখন দিচ্ছে সংসদের সিট অনুযায়ী যে 10% কোটা অলরেডি তো জামাত নমিনেশন দিয়ে ফেলছে। আবার আপনার ইয়েতে স্থানীয় সরকারে তারা তো স্থানীয় সরকার শক্তিশালী করতে চায় না, কিন্তু বরাবরই তো একটা জনমত আছে যে উন্নয়ন কাজ সংস্কারে কিন্তু আছে যে সংসদ শুধু আইন করবে আর স্থানীয় সরকার উন্নয়ন কাজ করবে, অথচ জামাত কিন্তু সেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। তারপরে ধরেন যে জুলাই সনদ, জুলাই স্মৃতি একটা জাদুঘর করতে চাইছে, সেখানে কিন্তু নিচে লেখা আছে এক লাইন যে স্বাধীনতার ইতিহাসে লেখা আছে স্বাধীনতার বিরোধিতাকারী দল হচ্ছে জামাত ইসলাম, মুসলিম লীগ এবং নিজামে ইসলাম। সেখানে কিন্তু তাদের আপত্তি আছে। তা আমার বক্তব্য এইটাই যে তাহলে কি এই জুলাই সনদ যদি এইভাবে আলোচনা করতো, জামাতকে এই 3টে রাজি হতো? এখন যে বিএনপিকে দোষ করে অমুকটা আইনে বাধা দিচ্ছে, অমুকটা করতেছে না, সংবিধান দেখায়, ওনারা কি করতেন? ওনারা তো নোট অফ ডিসেন্ট, ওনারা যদি সরকার গঠন করতো তারপরেও তো এই 3টে আইন ওনারা করতেন না, ওনাদের মতো করেই করতেন, এটা পরিষ্কার। দ্বিতীয়টা হচ্ছে যে জামাত ইসলামকেও ভাবতে হবে, ধর গণতান্ত্রিক ব্যবস্থাপনায় যদি আমরা গণতন্ত্রে যেতে চাই, যেটা আকাঙ্ক্ষা করি, তাহলে 71 সাল থেকে তো আমরা বঞ্চিতই বলবো, এদেশের জনগণ। আমরা গণতন্ত্রের মুখ দেখলাম না। হ্যাঁ, আমরা তো একটা অভ্যুত্থান ঘটেছে, সেখানে শিশু, নারী, সব শ্রেণী পেশার 1400 লোকের প্রাণ গেছে। একটা আকাঙ্ক্ষাতে ছিল ফেসিবাদের বিলোপ, অর্থাৎ গণতন্ত্র চাইছে, আইনের শাসন, সুশাসন। সেখানে আপনি যদি বলেন জামাত ইসলাম, এটা তো সার্বজনীন দলও না। আপনি দেখেন এনজিও টাইপের দল, তাদের কত অর্গানাইজেশন আছে। এই অর্গানাইজেশনে জামাত সমর্থক ছাড়া কেউ চাকরি করে? এরা যদি ক্ষমতায় যায় তাহলে জামাতের যে সমর্থক, জামাতের তাদের জন্য দেশ হবে, অন্যদের জন্য তো হবে না। সুতরাং গণতান্ত্রিক যুগেতে আবার গুপ্ত সুপ্ত তো থাকেই, সব দলের মধ্যেই আছে, বিএনপির ভিতরেও আছে, আওয়ামী লীগের ভিতরেও আছে। তো গুপ্ত সুপ্ত আছে যে দলে, সেই দল তো আসলে গণতান্ত্রিক রাজনীতির জন্য ফিট না। সুতরাং সুযোগ পাইলেই তারা যদি আন্দোলন হবে না, এই জন্য আমি বলছি আন্দোলন হবে না। যেমন এই যে নারী কোঠা আছে না, সেখানে সংরক্ষিত নারী কোঠা কিন্তু জামাত মেনে গেছে, অনেক জায়গায় মানতে তারা বাধ্য হবে, কারণ ওই যে আইন করে রাখছে, বুঝে করুক আর না বুঝে করে ফেলছে, সমর্থন দিয়েছে সংসদে। এখন ওইটার প্যারাজালে তারা কিন্তু আর কোনো তাফালিং করতে পারবে না। ইলেকশনের আগে যেমন জান্নাতের টিকিট
অমুক টিকিট কমক টাকা দেওয়া, ওই যে আছে না এক ব্যারিস্টার ওপেন ফুটপাতে টাকা বিতরণ করছে, এখন কিন্তু এগুলি পারবে না, এখন হিসাব করেই করতে হবে। মিস্টার গোলাম আল্লাহ রানী, কি নিয়ে বলবো এখানে? আমি তো শুনতে চাইছিলাম ওই যে আপনি যেখানে থেমেছিলেন সেখান থেকে। আচ্ছা, না আমি প্রথমত যে জিনিসটা আজিজ ভাই যে কথাগুলো বললেন বা আমরা আগে যে আলোচনা করলাম সেটাকে একটু টেনে নেই। প্রথমত হলো যে জামাত এবং বিএনপির এই মুহূর্তে পার্লামেন্টের ভিতরে তাদের যে প্রতিযোগিতা এবং পার্লামেন্টের বাইরে তাদের যে হাক ডাক যা কিছু হচ্ছে, লোকজন মনে করছে এগুলো সবই ম্যানেজড, কিছু করার দরকার তাই তারা করছে। অবস্থার দৃষ্টিতে তারা এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এটা হচ্ছে, কিন্তু একটা রিয়েল যে বিরোধী দল, সেরকম বিরোধী দল জামাত ওইভাবে হবে এটা পাবলিকের মধ্যে এখনও সেই পারসেপশনটা হয়নি। পাবলিক যেটা মনে করছে যে আওয়ামী লীগের জমানাতে, তারও আগে এরশাদ জমানাতে যেমন একটা গৃহপালিত বিরোধী দল ছিল, এখন সেই গৃহপালিত বিরোধী দলটা যেন সরাসরি জামাতের ঘাড়ে না আসে। তাহলে কিছু অভিনয় করা দরকার, কিছু বস্তুগত বিষয় থাকা দরকার, কিছু প্র্যাকটিক্যাল বিষয় থাকা দরকার, যে বিষয়গুলো নিয়ে সরকারের সাথে দ্বিমত পোষণ করতে হবে। তো সেই কাজগুলো তারা করছে। কিন্তু বিএনপির মতো এত বড় একটা বৃহৎ দলের সঙ্গে পার্লামেন্টের ভিতরে বা বাইরে তারা যে ফাইট করবে, যুদ্ধ করবে, সেজন্য তাদের যে টেকনিক্যাল নো হাউ, এখনও পর্যন্ত জামাতের যারা লোকজন আছে পার্লামেন্টে কী করে কথা বলতে হয়, কী করে প্রশ্ন উত্থাপন করতে হয়, কী করে একটা বিল পাস করতে হয়, এই জিনিসগুলো এখনও পর্যন্ত তারা শিখে উঠতে পারেনি এবং এটা ধরেন 2-3 বছর সময় লাগবে, সাধারণত এর আগে হবে না কার্যপ্রণালী বিধি অনুযায়ী। এরপরে জামাতের যে ফেজগুলো আছে, এই ফেজগুলো ঠিক বিএনপিতে যারা মানে অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান আছেন তাদের সঙ্গে গিয়ে ওইভাবে বার্গেনিং করবে, ওইভাবে তাদের সাথে বিতর্ক করবে এবং দেশবাসী সেই বিতর্ক শুনবে। আমি কিন্তু প্রথমে যে জিনিসটা বলছিলাম যে পার্লামেন্ট বলেন, রাজনীতি বলেন, মন্ত্রিপরিষদ বলেন, এই বিষয়গুলো নিয়ে জনগণের মধ্যে একটা আগ্রহ থাকতে হবে, ইয়েস দে আর আওয়ার লিডার। কিন্তু ওই পার্লামেন্টে এমন সব দৃশ্য দেখছি, এমন সব কথাবার্তা শুনছি, যে কথাবার্তা শুনে মনে হচ্ছে দে আর নট আওয়ার লিডার, তারা আমাদের নেতা হতে পারে না। বরং এখানে অনেক মানুষ এমন সব কথাবার্তা বলছে যে এটা একেবারে আমাদের প্রান্তিক যারা জনগণ, এমনকি যারা রিক্সা চালক, তারাও সেগুলো নিয়ে ট্রল করছে যে এটা একটা কথা হলো নাকি। এই মানে একেবারে টপ টু লো এখানে যে সমস্ত লোকজন আছে, বড় বড় মন্ত্রী থেকে শুরু করে সংসদ সদস্য, তরুণ, তাদের অনেকের কথা নিয়ে একেবারে সাধারণ মানুষ কিন্তু ট্রল করছে। ফলে পার্লামেন্টের যে আকর্ষণ, পার্লামেন্টের দেখা শোনা, কথাবার্তা বলা, এই জিনিসগুলো এখন নেই। দ্বিতীয়ত হলো যে সরকারের হাতে যেমন খুব চমক সৃষ্টি করা কিছু কাজ সে করলো এবং প্রত্যেকটা কাজের জন্য তো আসলে টাকা লাগবে। এখন যেমন আগে সরকার বললো যে ঠিক আছে আমরা দ্বিতীয় পদ্মা সেতু করবো, ইটস এ ভেরি গুড ডিসিশন, কিন্তু সেই কাজ করার জন্য তাদের টাকা লাগবে। আমরা এক্সপ্রেসওয়ে যেটা হয়েছে তার সেটা বড় এক্সপ্রেসওয়ে, আমরা ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত পুরোটা একটা এক্সপ্রেসওয়ে করব। তো এইরকম যে জিনিসগুলো মানুষকে খুব আকর্ষণ করে ফেলবে যে আই মাই গড দিস ইজ গভর্নমেন্ট, দে ক্যান ডু ইট। কিন্তু তারা বলছে আমরা খাল কাটবো, তারা বলছে আমরা গাছ লাগাবো। আরে এটা তো একটা শিশুও পারে, কোদাল দিয়ে খাল কাটা, তারপর শেষে কাছি দিয়ে সুন্দর করে খুঁচাই খুঁচাই সেই গাছ লাগানো, এই সমস্ত বা অসংখ্য কার্ড, আমরা শুধু কার্ড দেবো, হেলথ কার্ড দেবো, ওটা দেবো। কিন্তু পৃথিবীতে অনেক এগিয়ে গেছে। আপনাকে যদি একটা আপনার যে ভোটার আইডি কার্ড আছে, সেই ভোটার আইডি কার্ডের মধ্যে আপনি শুধু তথ্য সংযোজন করবেন, নাথিং মোর। সেখানে ওই তথ্যতে আপনি কার্ড দেওয়ার সাথে সাথে আপনি নিজে জানবেন যে আপনার ফ্যামিলি কার্ডের কী ফ্যাসিলিটিস আছে, হেলথ কার্ডের কী ফ্যাসিলিটিস আছে, এই জিনিসগুলো দেওয়া যেতে পারে। আপনার এতগুলো কার্ড দরকার নেই। কিন্তু সরকার যে কাজগুলো বলছে তাতে অবস্থা মনে হচ্ছে যারা কার্ড ছাপায় তাদের একটা ভালো ব্যবসা হবে। কোনো একটা কোম্পানিকে দেওয়া হলো যে তুমি 50 লাখ হেলথ কার্ড ছাপিয়ে দাও, ইট উইল বি গুড বিজনেস। কিন্তু ওইটার কোনো ইম্প্যাক্ট হবে সোসাইটিতে এখনও পর্যন্ত আমরা এই জিনিসগুলো আমাদের জনগণের মধ্যে আকর্ষণ সৃষ্টি করেনি। মানে সরকার তার 31 এগুলো তো তাদের অঙ্গীকার ছিল এবং এই অঙ্গীকারের ভিত্তিতেই তো তারা ম্যান্ডেট পেয়েছে এবং ভোটও পেয়েছে, 2/3 শাসনও পেয়েছে। বাস্তবতা হলো যে আমাদের দেশের মধ্যে এখন পাবলিকের যে সেন্টিমেন্ট এবং আমাদের যে যেটাকে বলা হয় পাবলিক কনসাসনেস, এটা এমন হয় না যে মানুষ 31 দফা দেখে, 7 দফা দেখে, বিভিন্ন দফা দেখে টু দি পয়েন্টে বিচার করে বিশ্লেষণ করে তার ভিত্তিতে কেউ ভোট দেয়। আর যারা এই কাজগুলো করতে চায় বা বলতে চায় তারাও যে খুব গবেষণা করে এই জিনিসগুলো করে, আমি অন্তত এখন পর্যন্ত দেখিনি। যেমন আপনি ধরেন
যদি খাল কাটার কথাই বলেন, আমি এখন ফার্স্ট ডে থেকেই সমালোচনা করছি যে বিএনপির এই খাল কাটার প্রকল্পটি সুবিবেচনা প্রসূত নয়। এখন আপনি কোথায় খাল কাটবেন যেখানে পানির যে লেভেল অন অ্যাভারেজে 40 ফিট 50 ফিট নিচে চলে গেছে, তা আপনি তো 50 ফিট গভীর করে কোথাও আপনি পাবেন না। 2 নম্বর হলো যে আমাদের যে খালগুলো অ্যাবান্ডেন্ট হয়ে গেছে, এই ঢাকা শহরে বলেন বিভিন্ন জায়গাতে, আপনি সেখানে যদি 50 ফিটও গভীর করে দেন, আপনি সেখানে পানির প্রবাহ রাখতে পারবেন না। ফলে এখানে শুধুমাত্র যে জিনিসটা দরকার, ড্রেনেজ সিস্টেমটা আমাদের উন্নত করা দরকার, আর হলো রিজার্ভ, পানির যে রিজার্ভ সিস্টেমটা সেগুলো দরকার। আর অন্যদিকে অনেকে বলছেন যে খাল খননের চাইতে অনেক বেশি জরুরি হচ্ছে নদী খনন। নদী খনন এবং নদীর তীর সংরক্ষণ করা আমাদের দেশের জিনিসগুলো, যেগুলো নেদারল্যান্ড, আপনি তো নেদারল্যান্ডে গেছেন, যে সমুদ্র পৃষ্ঠের চাইতে তারা একটা নিচু দেশ, কীভাবে তারা ওয়াটার ম্যানেজমেন্ট করেছে। তা আমাদের দেশের আসলে এই মুহূর্তে যেটি দরকার সেটা হল ওয়াটার ম্যানেজমেন্ট অ্যান্ড মানে রিভার মরফোলজি। সেই রিভার মরফোলজি সম্পর্কে সরকারের পক্ষ থেকে মানে কোনো বক্তব্য নেই যে হোয়াট ইজ রিভার মরফোলজি। মানে পানি উন্নয়ন বোর্ডের যে একটা আলাদা ডিপার্টমেন্ট আছে, সেখানে একটা ইঞ্জিনিয়ার আছে, চিফ ইঞ্জিনিয়ার, রিভার মরফোলজি ডিপার্টমেন্ট, এই সম্পর্কে সরকারের কোনো বক্তব্য নেই। এই যে পদ্মা নদী আমাদেরকে কীভাবে সর্বনাশ করছে, যমুনা প্রতি বছর কীভাবে সর্বনাশ করছে, এমনকি তিস্তাতে মানে পুরো সময়টাতে পানি থাকে না, আর বর্ষাকালে এসে দানব হয়ে যায়, রীতিমতো দানব হয়ে যায়। এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করার জন্য যে রিভার মরফোলজি দরকার, এইটাই এই মুহূর্তে আমাদের খুব বেশি দরকার। কিন্তু তা না করে আমাদেরকে খাল কাটতে হবে, এবং তাও কোদাল দিয়ে খাল কাটতে হবে। একটা প্রধানমন্ত্রী বোঝার চেষ্টা করেন, একজন প্রধানমন্ত্রী তিনি ছুটে গেলেন তার দলবল নিয়ে গ্রামের একটা প্রত্যন্ত অঞ্চলে, সেই আগের সে 70-এর দশকের কোদাল একটা হাতে নিয়ে সে মাটি কাটছেন, আর একজন মাথায় করে সেই মানে 60-এর দশক 70-এর দশকের মতো করে মাটি মাথায় করে নিয়ে অন্য জায়গায় নিচ্ছে। এই দৃশ্য দেখতে কেমন লাগে? এই সিনেমা তো এখন চলে না। আপনি এখন রূপবান, একসময় বাংলাদেশের খুব মানে যাকে বলে সুপার ডুপার হিট ছিল, এখন সিনেমা হলে রূপবান আনেন কেউ দেখবে না। এখন সুপার হলে আপনাকে জেমস বন্ড লাগবে, এই রূপবান সিনেমা কেউ দেখবে না। একটা সময় আমরা সেই দেখলাম যে 7 ভাই চম্পা সিনেমা দেখে কত মানুষ কেঁদেছি। এখন 1976, 77, 78 সনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সে কাজগুলো ছিল, ওই জমানার জন্য সেটা ওকে ছিল। বাট এখন সেই কাজগুলোকে স্বপ্ন ধারণ করে বিএনপি যে কাজগুলো করছে, এটা আমি পার্সোনালি প্রথম দিন থেকে মনে হচ্ছে যে এটা সরকারের জন্য একটা মানে ব্যাড প্র্যাকটিস, এবং এটা সরকারকে যাকে বলে কোনো রকম বেনিফিট দেবে না। একইভাবে আপনি চিন্তা করুন যে এই যে বিভিন্ন কার্ড করা হচ্ছে, ফ্যামিলি কার্ড, এটার 2 পয়সার মূল্য নেই। আমি 5টা বছর সরকারের সঙ্গে ছিলাম, শেখ হাসিনার অসাধারণ একটা সুন্দর প্রকল্প ছিল, একটি বাড়ি একটি খামার, এর চেয়ে ভালো প্রকল্প হতে পারে না। কিন্তু একটা 1% তার এখানে কোনো আউটপুট আসেনি। একটা বাড়ি হবে, গরিব মানুষকে একটা বাড়ি দেবে, সেখানে একটা খামার করার জন্য টাকা দিবে, প্রায় 1 লক্ষ টাকা বাজেট ছিল, সব 100% লুটে ফুটে সবাই খেয়ে ফেলেছে। তো ওটা ওই প্রকল্প বাদ দিতে, সেখানে এই যে বিভিন্ন ফ্যামিলি কার্ড বা যা কিছু দেওয়া হচ্ছে, এগুলোতে একজনকে 2000, 3000, 2500 টাকা দিচ্ছেন, এই জমানাতে দিয়ে একটা কার্ড দেওয়া হচ্ছে। এটা এবং গ্রামে মেম্বার বলতেছে ঠিক আছে তোমায় আমি একটা কার্ড এনে দেবো, বা 6 মাসের টাকা আমি খাবো। এরকম অসংখ্য ঘটনা এখন জানাজানি হচ্ছে। ফলে এই অনুৎপাদনশীল যে বিষয়গুলো নিয়ে সরকার এই মুহূর্তে যা কিছু বলছে, এটা তাদের আত্মতৃপ্তি হতে পারে যে আমরা কমিটমেন্ট করেছি, আমাদের 21 দফার মধ্যে আছে, আমরা আমাদের কমিটমেন্ট রক্ষা করেছি। কিন্তু এটা দিয়ে তারেক রহমান সাহেব বলেন, বিএনপি বলেন, সরকার বলেন, তাদের কারোর ব্যাপারে জনগণের ওইরকম একটা আগ্রহ বা আশাবাদ তৈরি হচ্ছে না। সেই আশাবাদ তৈরি না হওয়ার কারণে সরকারকে বিশ্বাস করছে না কেউ। আপনি চিন্তা করেন যে ফুয়েল ক্রাইসিস, হোয়াট ইজ দ্য প্রবলেম? সরকারের কথা কেউ বিশ্বাস করছে না। তো এই জন্য হয় কি, সরকারকে এমন কিছু করতে হবে যেটা খুব আশ্চর্য, মানুষজন বিশ্বাস করে, নির্ভর করে, এবং তাদেরকে রেসপেক্ট করে, সম্মান করে। মিস্টার আজিজ, আপনি কি মনে করেন যে সরকারকে কেউ বিশ্বাস করছে না? যেটা না, দেখেন পারসেপশন তৈরি হয়েছে যে সরকার অনেক কিছু আড়াল করছে, গোপন করছে। এটা কিন্তু ভয়ঙ্কর রাজনীতিতে, কারণ পারসেপশন যদি তৈরি হয় নেগেটিভ, এটাকে পজিটিভ করার খুব ডিফিকাল্ট। এখন ধরেন বিদ্যুৎ, সরকার থেকে বলা হচ্ছে যে বিদ্যুৎ মজুত আছে, এবং এমনও বলেছে এক প্রতিমন্ত্রী না ডেপুটি মন্ত্রী যে আমাদের দেশে স্মরণকালের সবচাইতে বেশি বিদ্যুৎ না মানে জ্বালানি মজুত আছে, এবং কেউ বলছে 2 মাসের মজুত আছে। কিন্তু আমার প্রশ্ন, 39টা বিদ্যুৎ কেন্দ্র জ্বালানির অভাবে বন্ধ কেন? 4টে সার কারখানা বন্ধ কেন? সবগুলো সার কারখানা বন্ধ। হ্যাঁ, সবগুলো সার কারখানা বন্ধ কেন? তো এখন যখন এগুলি বন্ধ করে, ধরেন কৃষক কার্ড দিচ্ছেন, কৃষক সেচ দিতে পারছে না,
কৃষক সার দিতে পারতেছে না, জেলে মাছ ধরতে পারতেছে না, তার ট্রলারের ডিজেল নাই। এখন ধরেন এই যে সবগুলোতে আপনার জ্বালানি তেলের দাম বাড়াইছে, ধরেন 15 টাকা ডিজেলে বাড়াইছে, কিন্তু ডিজেল আমাদের দেশে যে পরিমাণ ইউজ হয় খুব কম জায়গায়। করোনাকালে দেখেন আমাদের কিন্তু কৃষি বাঁচায় রাখছিল, সুতরাং কৃষিতে ধরেন কৃষকের 10% আপনার 10,000 টাকা পর্যন্ত লোন মৌকুব করে দিছে। এটা ধরে নিলাম কৃষিক্ষেত্রে যতটা সম্ভব দিল, কিন্তু অন্য যত কাজ আছে তার ভিতরে এখন তো প্রায়োরিটি করতে হবে যে আমার প্রায়োরিটি কোনটা আগে। কারণ এখন জ্বালানি হচ্ছে জীবন এবং জীবিকার লাইফলাইন। জ্বালানি নাই জীবন নাই, জ্বালানি নাই জীবিকা ব্যবস্থা কিচ্ছু নাই। সুতরাং জ্বালানি আপনাকে ঠিক করতে হবে। আপনি বলেন তো 2 মাসের বলা হচ্ছে যে জ্বালানি মজুত আছে, আমারই তো বিশ্বাস হয় না। কারণ তাহলে 39টা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকে কেন, সার কারখানা বন্ধ হয়ে গেল কেন, বিদ্যুতের জ্বালানির অভাবে। তো আমি একটু আপনার কাছে বলতে চাই যে আপনারা যেটা বলছেন যে সরকার সত্যটা বলছে না কেন, কারণ এই দায় তো আর সরকারের না, যুদ্ধের দায়ও সরকারের না, সরকার মাত্র শুরু করলো কেন সরকার ভাবছে এটা কেন করছে যে এই যে পাগল বাইডেন, ট্রাম্প ইরানের সাথে বৈঠক করতে ফুট করে এটা সমাধান যদি হয়ে যায়, আমরা একটা ক্রেডিট নিলাম যে এই সমস্যাও আমরা ফেস করতে পেরেছি। এর থেকে অর্থাৎ কেউ পরামর্শ দিয়েছে, এর থেকে এইটা করতেছে। কিন্তু সরকার যদি খুব উদার হতো যে ভাই এইটুকু আমাদের আছে, এটুকু নাই, আপনি যদি সত্য কথা আমার কাছে বলেন, কোনো কিছু হাইড না করেন, গোপন না করেন, তাহলে কিন্তু আপনাকে সময় দিতে আমি রাজি থাকবো যে আপনি চেষ্টা করতেছেন, পারতেছেন না। কিন্তু আপনি যদি অবিশ্বাসী হন যে না আপনার কাছে নাই, অথচ আপনি বলতেছেন আপনার কাছে আছে, তাহলে কিন্তু অবিশ্বাস যদি একবার হয়ে যায়, তাহলে আপনি ধরেন এই যে ইতিমধ্যে আমি দেখলাম যে সরকারের ইতিমধ্যে ঋণ আছে 26 সালের জানুয়ারিতে 24 লাখ কোটি টাকা। আপনার অভ্যন্তরীণ অবস্থা থেকে লোন নিয়েছে হলো প্রায় 11.5 কোটি টাকা, 11.5 লাখ কোটি টাকা। বৈদেশিক ঋণ ইতিমধ্যে 13.5 লাখ কোটি টাকা। সামনের বাজেট আসছে, এগুলো সবই পুরনো, যদিও এই সরকার এসে প্রায় 26-এর ভিতরে, আমি 26-এর দায়িত্ব তো পুরনো সরকারেরও আছে বেশ খানিকটা। না 26-এর জানুয়ারির থেকে হিসাব, তো আপনি তো 26-এর জানুয়ারিতে ওরা তো নাই, ওটা তো আপনি ইলেকশনের পরের কথা বলতেছি। তা আমার কথা হচ্ছে এখন তো বাজেট দিতে হবে, বাজেট তো এবারে 9 লাখ কোটি টাকার নিচে হবে না। তো সব জায়গায় লোন তো কয়েক বাজেটের সমান লোন হয়ে গেছে। এখন যদি আপনি বাজেট করেনও 9 লাখ কোটি টাকা IMF লোন, এই ওয়ার্ল্ড ব্যাংক, IMF বা ADB থেকে এনেও যদি করেন, এই লোনগুলো শোধ করতে হবে না, আর দেশটা তো ফোকলা হয়ে গেছে। ইউনুসের সময়ে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত চলে গেছে, নিম্নবিত্ত হতদরিদ্র চলে গেছে। এখন আপনি এই প্রণোদনা দিয়ে এই মানুষকে টাকা পয়সা দিয়ে তো কুল পাইবেন না, কারণ দেশের তো অর্ধেক লোক বেকার হয়ে গেছে। মানে আমি পর্যন্ত সাহায্য দিলে খায় ফেলবো, আমার অবস্থা এরকম। তা আপনি এখন তো দেশের যে অবস্থা হয়ে গেছে, এখন অর্ধেক লোক কিন্তু সাহায্য খাওয়ার মতো পর্যায়ে চলে গেছে। ইউনুস সরকার ওই জায়গায় নিয়ে গেছে। তো এইটার থেকে তো দেশ উঠে আনতে হলে আপনাকে এখন এটা সরকারের ইচ্ছা, কিছু সরকারের কিছু করার নেই, কারণ যুদ্ধ যেটা লেগে গেছে, হরমুজ প্রণালী বন্ধ, তেল আমি বললাম তো তেল না পাইলে তো শেষ। সরকার বলছে যে হ্যাঁ আমাদের দেশে 5টা জাহাজ তেল নিয়ে আসছে, হ্যাঁ এটা ঠিক আসছে। সৌদি আরবে একটা ক্রুড অয়েল তেল অন্য রাস্তা দিয়ে এনে দিছে, এটাও ঠিক আছে। কিন্তু তেল আপনি যদি তেল থেকেই থাকে তাহলে রেশনিং করে লাভ কি? তেল দেন না বেশি করে, যাতে মজুত না করতে পারে। যত চায় দেন না তেল, আপনার যদি আসে দেন না। যারা মজুতকারী যে সিন্ডিকেট, জ্বালানি মন্ত্রী বলছে না যে পেট্রোল পাম্পের অসাধু ব্যবসায়ীরা কিছু তো ধরাও পড়লো, হ্যাঁ কিছু ধরা পড়ছে। ভাই বাংলাদেশের এটা হবেই, টুকটাক হবেই। আপনি অকটেন এবং পেট্রোল, এটা তো বাই প্রোডাক্ট হিসেবে বাংলাদেশে তৈরি হয়। আমাদের ডিমান্ড এখন আপনি যেটা বলছেন, একটা বলেছেন আপনি যে সরকার ভেতরে কেউ হয়তো পরামর্শ দিয়েছে যে যুদ্ধ যে কোনো দিন থেমে যাবে, কাজেই কোনো ঝামেলা হবে না, আমরা তেল পেয়ে যাব। আবার যদি সরকার এটা মনে করে থাকে যে যুদ্ধটা কন্টিনিউ করতে পারে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ নাও আসতে পারে, সো আমরা তেল সংরক্ষণ করি বা রেশনিংটা করি। না, রেশনিংটা করলেন কখন? যখন যুদ্ধ শুরু হয়ে গেছে তারপরেই আপনি রেশনিংটা করলেন কি অকটেন এবং পেট্রোলের উপর। খেয়াল করে দেখেন,
অকটেন এবং পেট্রোল উপর, যেটা আমাদের দেশে বাই প্রোডাক্ট হিসেবে আসে। এবং এই অকটেন পেট্রোল ব্যবহার করে কে? মধ্যবিত্তের থেকে উচ্চবিত্ত, যারা ওপিনিয়ন তৈরি করে, সারা দেশে কাউল লাগায় দেয়। হ্যাঁ, এদের আপনার তেল আটকায় দিলেন, রেশনিং করলেন। কই গ্যাসে তো আগেও যে লাইন, ওইভাবেই গাড়িতে তেল দিচ্ছে। ডিজেলে সমস্যা আছে কিছু। স্যার রনি, তাহলে ভবিষ্যৎ কি? এত বছর পর একটা নির্বাচিত সরকার এবং যে চিত্র এখন আপনারা দুজন তুলে ধরছেন, তাতে শেষ পর্যন্ত কি বা অল্টারনেটিভ কি কোনো অপশন আছে আমাদের? অপশন আছে। অপশন হলো কি, আমি যে আপনার উনি যখন কথা বলতেছিলেন আমি দেখতেছিলাম যে ভারতের মতো একটা রাষ্ট্রে যাদের মধ্যে এত সুন্দর একটা মিলিটারি ব্যুরোক্রেসি, এখানে 15 লাখ যাদের মানে সরকারি কর্মকর্তা, মানে শুধু মিলিটারি, অন্যান্য যে সমস্ত আছে সব মিলিয়ে তাদের ন্যাশনাল বাজেটে 6% হলো তাদের হলো যে খরচ। আর আমাদের একটা ছোট রাষ্ট্র, এখানে 12%, আমাদের জাতীয় মানে যেটা বাজেটের 12% আমরা শুধু সরকারের বেতন ভাতা বাবদ খরচ করি। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস যে আবার ওই সময়টাতে বেতন বাড়াতে চাইলো, তাহলে এখন আমরা গত বছর আমাদের বাজেটে ছিল 81,000 কোটি টাকা, আর এটাকে উনি করেছেন এই 81,000 কোটি টাকার সঙ্গে আরও 1,20,000 কোটি টাকা, মানে অলমোস্ট 2 লক্ষ কোটি টাকা। তাহলে 2 লক্ষ কোটি টাকা যদি হয় তাহলে 3 গুণ, মানে 33%, মানে এই বেতন ভাতা যদি বিএনপি সরকার মেনে নেয় তাহলে 33% জাতীয় বাজেটে শুধুমাত্র এই খাতে ব্যয় হবে। এই টাকাটা কোত্থেকে আসবে? আচ্ছা, এখন যেটা হয় যে ইভেন আমেরিকাতে বা অন্যান্য যে সকল দেশ, আপনি দেখেন যে কোনো একটা ফেডারেল গভর্নমেন্ট বা লোকাল গভর্নমেন্ট, তাদের যখন কোনো ক্রাইসিস হয় পাইকারি হারে তারা শুধুমাত্র খরচ কমাতে থাকে। রাষ্ট্রশক্তি, ইভেন মিলিটারি সব বাদ দেয়। ওখানে তো আর্মিদেরকেও অহরহ 1 মিনিটে চাকরি থেকে বাদ দেওয়া হয়। এখন আমাদের দেশে যে কোনো মূল্যে এই মুহূর্তে যদি সরকারকে সাস্টেন করতে হয়, প্রথমত সরকারের যে ব্যয় এটাকে অর্ধেকে নামিয়ে আনতে হবে। দিস ইজ ফার্স্ট থিং। এখানে রাজস্ব ব্যয় যেটা, হ্যাঁ, রাজস্ব ব্যয় অর্ধেকে নামিয়ে আনতে হবে, এছাড়া কোনো উপায় নেই। 2 নম্বরে হলো যে আমাদের এই যে গত 2 বছর ধরে অলমোস্ট আমাদের প্রায় 60 থেকে 70 হাজার কোটি টাকা কোনো অবস্থাতে আমরা মানে ভ্যাট এবং ট্যাক্স খাত থেকে মানে কম আদায় করছি, টার্গেট পূর্ণ করতে পারছি না। এবং এই বছর আপনি দেখেন নজিরবিহীনভাবে এখনও পর্যন্ত আয়কর জমা দেওয়ার যে ডেট বেড়ে যাচ্ছে, 1 বছর হয়ে গেছে, এবং জাতীয় রাজস্ব বোর্ড বলতে বাধ্য হচ্ছে যে সারা বছরই এটা দেয়া যাবে। ইট মিনস ভ্যাট, ট্যাক্স, অবকারী শুল্ক, কাস্টমস শুল্ক, এগুলোর একটারও ইনকাম মানে প্রত্যেকটা সেক্টরই ধরেন মারাত্মকভাবে 30%, 40% করে কম আসছে। এখন সরকারকে তাকে বুঝতে হবে যে আমি এই টাকাটা স্টাফদের বেতন, আমাদের বেতন সব মিলিয়ে, এখন প্রধানমন্ত্রী তার গাড়ি বহরে 4টা মানে গাড়ি কমালেন, ইটস নট দ্য মানে প্রবলেম, বা এটা একটা সলিউশন না। কিংবা উনি গণভবনে থাকলেন না, আমি নিজের বাড়িতে থাকলাম, আমার কোনো টাকা খরচ যাচ্ছে না, এটা ওনাকে তো আগে চিন্তা করতে হবে যে আমি মাস শেষে মিলিটারিকে বেতন দেবো কোত্থেকে, পুলিশকে বেতন দেবো কোত্থেকে, সেক্রেটারির বেতন দেবো কোত্থেকে। এখানে তো সরকারের টাকা নাই। 2 নম্বর হলো যে বাজেটারি যে সাপোর্টগুলো দরকার আছে, অর্থাৎ আমাদের কিন্তু যেটা আপনি বলছেন খুব দ্রুত অর্ধেক সরকারের ব্যয় সংকোচন করতে হবে, সেটা কি সম্ভব? এটা সম্ভব না, এই কারণে যে সেটা আরেকটা অসন্তোষ তৈরি করবে। না, অসন্তোষ হলে মোস্ট পাওয়ারফুল সেক্টরে একটা অসন্তোষ তৈরি না, করবে। তার সাথে সাথে তার বলা উচিত যে ঠিক আছে আমি চলে গেলাম, আপনারা যদি আমার এই কথা না মানেন আমি ক্ষমতায় থাকবো না। কিন্তু আপনি ক্ষমতা লোভী হয়ে যখন থাকবেন, চালাতে পারবেন না। আপনার ছেলে সন্তান বা আপনি একটা পরিবারের অধিকর্তা, আপনার টাকা নেই, ছেলে মেয়ে বলতেছে, আপনি আজকে সুন্দরভাবে দেখে বাসের বাড়ি থেকে চুরি করে নিয়ে আসলেন, ডাকাতি করে নিয়ে আসলেন, ঋণ করে এনে ছেলে মেয়েকে খাওয়ালেন, আপনি কয়দিন খাওয়াবেন? এই দেশের যারা সরকারি কর্মকর্তা বা যারা আছেন বা রাষ্ট্রীয় যে ব্যয়গুলো হচ্ছে, এগুলো তো সবই তো আমাদেরই, নিজেদেরই। এখন আমার কেন ক্ষমতা লাগবে? আমি যেটা পারবো না চালাতে, বিএনপি যেটা পারবে না চালাতে। এখন যদি ধরেন তারা এই কাজ করতে গিয়ে আরেকটা গণ অভ্যুত্থানের মধ্যে পড়ে, আরেকটা গণ আন্দোলনের মধ্যে পড়ে, কি পরিমাণ জুলুম নির্যাতন হবে। আওয়ামী লীগের লোকদেরকে যেভাবে অপারেশন, যেভাবে নির্যাতন করা হয়েছে, তার চেয়ে 3 গুণ নির্যাতন করে বিএনপির লোকদের তাড়ানো হবে। এবং এই জিনিসটি যে কোনো সময় ঘটতে পারে। তার চেয়ে বরং সে যদি বলে যে রাষ্ট্রের আজিজ ভাইয়ের মধ্যে যে আমার বাংলাদেশ ব্যাংকে এই কয় টাকা আছে, আমার এই সমস্যা আছে, এই মুহূর্তে আমার এর জন্য এই টাকা দরকার এবং এই টাকা কমানোর জন্য আমাকে কস্ট কার্টেল করতে হবে। এমনকি সে যদি বলে যে আমি এমপিদের কোনো বেতন ভাতা দিতে পারবো না, স্বেচ্ছাশ্রম দিতে হবে সবাইকে, যা থাকো নাইলে আমি নাই, আমি আমার মতো ইংল্যান্ড চলে গেলাম, সব মানুষ থেকে মাথায় করে নাচবে। লোক পাবে কোথায়?
কেউ আসবে না তো এখানে। এই সমস্যা তো বাস্তব সমস্যা, কিন্তু সেই সমস্যার একটাও আপনি বলবেন না। আপনি বলবেন টাকার কোনো অভাব নেই, আমি দিদারসে খাল কাটবো, ফ্যামিলি কার্ড দেবো, কার্ডে সব কিছু ভরে ফেলবো। আপনি যেখানে যাচ্ছেন ছাত্রদের দেখে মনে হচ্ছে আমি এডুকেশন কার্ড দেবো, তারপর সে ওইটা দেখে মনে হচ্ছে যে আমি এই ঝাড়ুদার কার্ড দেবো, ওইটা দেখে মনে হচ্ছে আমি নাপিতদেরকে কার্ড দেবো। এই জিনিসগুলো আলটিমেটলি আপনাকে একটা ইলুয়েশন, স্বপ্নের জগতে নিয়ে যাচ্ছে, আপনাকে একটা হ্যালুসিনেশনের দিকে নিয়ে যাচ্ছে। আপনি এই ধরনের কাজ করার পরে আপনি শত্রুকে বন্ধু ভাববেন, বন্ধুকে শত্রু ভাববেন। এই কাজগুলো বর্তমান যে নতুন সরকার করে যাচ্ছে, অথচ তারা যদি মনে করে যে না আমরা মানে রিয়েলি, কারণ এই সমস্যাটা তো আজকে না, যেদিন থেকে রাজনীতি শুরু হয়েছে, যেদিন থেকে রাষ্ট্র ব্যবস্থা শুরু হয়েছে, প্রত্যেকটা রাষ্ট্রতে সেম প্রবলেম হয়েছে। যে আমেরিকা সর্বকালের সেরা ধনী হয়ে গেল 1921 সনে, সর্বকালের সেরা ধনী হয়ে গেল। এই ধনী হওয়ার পরে তারা একটা গ্রেট ডিপ্রেশনে পড়ল। সেই ধনী থেকে 1927 সন থেকে 33 সন পর্যন্ত মুহূর্তের মধ্যে তারা পথের ফকির হয়ে গেল। এই আমেরিকা গ্রেট ডিপ্রেশন। কখনো কখনো আবার একজন খুব বিখ্যাত রাজা ছিলেন মানসুর মুসা, তিনি মানে অনেক মানে স্বর্ণ নিয়ে টনকে টন স্বর্ণ নিয়ে মিশরে দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় সে করলো কি সবাইকে শুধু ভিক্ষা দিয়ে দিল। তো এত বেশি স্বর্ণ দেওয়া হলো যে মিশরের টোটাল ট্রেজারি ফেল করলো, মিশর দেউলিয়া হয়ে গেল। পরবর্তীতে সেই মানসুর মুসা আবার যাওয়ার পথে সেই স্বর্ণগুলো সেখান থেকে তাকে কিনে নিতে হয়েছে। দিস ইজ ইকোনমি। তো সেই ইকোনমির সঙ্গে যেমন একটা নর্মাল ইকোনমি আমরা দোকান চালাই, আর একটা হলো পলিটিক্যাল ইকোনমি। তো এইখানে যে পলিটিক্যাল ইকোনমিটা বুঝতে হবে। নর্মাল ধরেন আপনি দেবপ্রিয় ভট্টাচার্যের মতো যারা লোকজন আছেন, বা ধরেন ইউনিভার্সিটিতে যারা পড়ান আছেন, বা বাংলাদেশ ব্যাংকের একজন লোক আছেন, তারা যেটা করে তারা থিওরিটিক্যাল, অ্যাডাম স্মিথের মতো থিওরিটিক্যাল ইকোনমি দেখে। কিন্তু আমার যে সংসারটা চালাই, ইটস এ ফ্যামিলি ইকোনমি। আমি যে আমার অফিসটা চালাই, ইটস এ মাই পার্সোনাল ইকোনমি। আপনি যে রাষ্ট্র চালান, ইটস এ পলিটিক্যাল ইকোনমি। তা আপনাকে এখানে এই পলিটিক্যাল ইকোনমি কেবলই মাত্র মনমোহন সিংয়ের মতো একজন পলিটিক্যাল জিনিয়াস দ্বারাই সম্ভব। এটা বাইরের পেট মোটা ভুড়িওয়ালা কোনো অর্থনীতিবিদ দ্বারা এই পলিটিক্যাল ইকোনমি চালানো সম্ভব নয়। বেশ আজিজ। না, এখন বিষয়টা হচ্ছে যে সরকারকে মেইনলি, কারণ এখন যে অপোজিশন যেটা, এই অপোজিশনকে খুব বেশি ফেস করতে হবে না আমার ধারণা। কারণ এটা বোঝাই যায়, যেমন ধরেন 133টা অধ্যাদেশ ইউনূস সরকার জারি করেছিল। তার ভিতরে রাষ্ট্রপতি কিন্তু বলেছে অনেক অধ্যাদেশ সে জানে না, স্বাক্ষর করে নাই। সেগুলো কিন্তু আমি স্ক্রিন করতে দেখি নাই। 133টাকে যদি ধরি তাহলে হিসাব করে আমি দেখছি যে তার 17 মাসে 18 মাসে এক এক দিনে আপনার 4টার অধিক 4.5টা করে অধ্যাদেশ জারি করতে হয়। মিনিস্ট্রিতে ড্রাফটিং সেল আছে, রনি ভাই জানে। ড্রাফটিং সেল হয় জয়েন্ট সেক্রেটারি, নাহলে ডেপুটি সেক্রেটারির নেতৃত্বে। ওরা কি আইন বুঝবে বলেন? তারা তো বিশেষজ্ঞ না। এই যে 133টা যে আপনার অধ্যাদেশ জারি করলো, এটা তো অবশ্যই রিভিউ করতে হবে, অবশ্যই দেখতে হবে। কারণ আইন তো দৈনিক বসে বসে বিরোধী দল থেকে বলছে আইন পাশ করেন, পরে সংশোধন লাগলে এটা কি আইন কি দৈনিক সংশোধন? হওয়ার তো হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। তো আমার কথা হচ্ছে ধরেন এই এখন বলে না যে এক মাসে করে সেশন বসে, আবার পরে আর এক মাস পরে আবার বসবে। এক মাসে যদি 133টা ধরেন, এটাও প্রায় কমপক্ষে 5টা করে আপনার অধ্যাদেশ পাশ করতে হবে। তো এটা যাচাই বাছাই না করে আপনি কীভাবে পাশ করবেন বলেন? এগুলো আইন তো পার্মানেন্ট, আইন তো মোটামুটি সাস্টেনেবল হতে হবে। তো সুতরাং এই যে আলী রিয়াজরা যে আউলা রেখে গেছে বাধায়া, এই বাধায়া তো এখন তো এটার সমাধান করা জটিল, পেজগির ভিতরে ফেলাই দিচ্ছে। এই জন্য এই পেজগিরতে উদ্ধার হতে এই যে সজীব ভুঁইয়া আছে না, তারে কাস্টোডিতে নেওয়া উচিত, তারে রাজসাক্ষী বানানো উচিত। সে বলছে না যে ডিপ স্টেট আমাদেরকে বলছে 29 সালে ক্ষমতায় থাকতে। এই যে প্যাসপোস লাগছে ডিপ স্টেটটাকে, তাহলে এটা বার করানো উচিত না করে। তারপরে ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের অনেকের বিরুদ্ধে দুদকে মামলা আছে, তো মামলা তদন্ত হবে না? আমার বিচার হতে পারে, ইউনূসের বিচার হবে না? অপরাধ যে করবে, ফৌজদারি অপরাধ, তার বিচার হতে হবে, সে যেই হোক বিচার হতে হবে। তো বিচার হয় না কেন? তদন্ত হয় না কেন? তদন্ত হোক, তদন্ত হয়ে আপনার 111-এর কুশলীদের কিন্তু কিছু ধরাধরি, একটা মাঝে কিন্তু খুব আওলা হয়েছে ধরাধরি। এখন তো কয়েকজন গ্রেপ্তার করে আর দেখতেছি না। ডক্টর মোহাম্মদ ইউনূসও তো 111-এর কুশলীব, তখন রাজনীতি করতেছিল কোনো না, তার ডাকে কেউ আসে নাই, তখন আমার কাজ না। আবার এও শুনি 111-এর
মইনুল ফখরুদ্দিনকে বলছে তাকে অন্তত 5 বছরের দায়িত্ব দিলে সে দায়িত্ব নেবে, লম্বা দায়িত্ব দিলে। লম্বা দায়িত্ব, এক ছোট দায়িত্ব নেবে না। তো উনি 111-এর কুশীলব না, তো ওনার কাছেও জিজ্ঞেস করুক উনি যে এই যে বললো নেপালে তো ইলেকশন হয়ে গেল, নেপালে তো কই উনি তো ছাত্রদের ব্যবহার না করলে তো নেপালের মতোই ঘটনা ঘটতো। তাহলে তখন যে অভ্যুত্থানের পরে যে আওয়ামী লীগের প্রতি যে হেট্রেটটা ছিল, তখন যদি ইউনূস ইলেকশন দিয়ে দিত, আওয়ামী লীগ কিন্তু ওই নেপালের মতো দশায় পড়তো। সুতরাং আমি মনে করব অন্তর্বর্তীকালীন সরকার এই যে সৃষ্ট সমস্যাগুলি তাদের সময়ে তৈরি হয়েছে, সুতরাং তাদেরও বিচার হওয়া উচিত। এবং এখন এই সরকার আমি বলবো না যে অত শক্তিশালী সরকার, কারণ এখন ধরেন তাদের অজান্তেই সারা দেশে ইন্টারন্যাশনাল ক্রাইসিস, জ্বালানি ক্রাইসিস হয়ে সব পুঙ্গু করে ফেলতেছে। আবার ধরেন এই যে আমাদের অর্থমন্ত্রী বলছে যে বাজার ব্যবস্থা, ধরেন পণ্যের দাম সারা বিশ্বেই বেড়ে গেছে, আমাদের দেশেও বাড়বে। হ্যাঁ, এভাবে সত্য কথা বলেন, সত্য কথা বলেন। আমার কথা হলো যা আছে, আমাদের সম্পদ যা আছে, আমাদের জ্বালানি কতটুকু আছে না আছে, জনগণের জন্য পারসেপশন তৈরি না করতে পারে, পারসেপশন তৈরি না হয় যে আসলে সরকারের কাছে কিছু নাই, ফাঁকা আওয়াজ দিয়ে ম্যানেজ করতে যাচ্ছে। আমার কথা হলে এই গ্যাপটা দূর করা দরকার। বিরোধী দল যে সংকট দেখে সেই সংকট না। আবার বিরোধী দল সংসদে, যেমন রনি ভাই বলল, আমি কিন্তু দেখি যে প্রপারলি তো সংসদ ফাংশন করতেছে না। আগেও তো দেখছি, পার্লামেন্টের দেখছি না, আর সংসদে তো মানুষও মেরে ফেলছে, তাও আছে না, স্পিকার মেরে ফেলছে না, এটাও তো আছে। কিন্তু এই সংসদে তো কিছুই হয়নি। সংসদীয় কমিটি করছে, বিশেষ কমিটি, তার 12 জনের, তার ভিতরে 7 জন বিএনপি, 5 জন জামাত। তখন কিন্তু বিরোধী দলের প্রধান দাঁড়ায় বলল, ঠিক আছে কমিটি করেন, তবে অর্ধেক অর্ধেক রাখেন। মামার বাড়ি আবদার 2 ভাগ পাইছে বিএনপি, হ্যাঁ অর্ধেক দিব, 7-5 ভালোই রাখছে। কিন্তু জামাত ইসলাম কিন্তু আরেকটা দল এনসিপি টেনসি কাউকে কিছুকে দেয়নি, তারা 5 জন। এখন এরা আলোচনা করে অধ্যাদেশগুলো আলোচনা করে, স্ক্রুটিনি করে, যখন পাশ করে তখন জামাতের আমির বলতে শুনলাম যেটা সমঝোতা হলো সেটা হলো না, আমাদের কথা রাখা হলো না। ওটা বেসিক্যালি একটা অধ্যাদেশের ক্ষেত্রে ওই জুলাই জাদুঘরের ক্ষেত্রে আমরা ওয়াকআউট করলাম, একটা অধ্যাদেশ, হ্যাঁ ওয়াকআউট করলাম। তো ওয়াকআউট সেই সমঝোতার কথা বললেন না তো কোনোদিন। কি সমঝোতা হয়েছিল বলছে? সরকারি দলও তো বলে নাই। তো গোপন রাখেন কেন? এই যে গোপন প্রবণতা, এই গোপন প্রবণতাই কিন্তু এখন বড় সমস্যা হয়ে দাঁড়াইছে। সমস্যা কিন্তু তেল সংকট না, জ্বালানি সংকটও না, সমস্যা হচ্ছে গোপন সংকট, গোপন রাখার সংকট। গোপনীয়তার অঙ্গীকার আছে। এইটাই আমি বলতেছি যে এখন ধরেন বিরোধী দল যেগুলো করতেছে, এরা কিন্তু সরকারি দলকে, আমি সংসদেও দেখছি যে একদম সরকারকে ফেস করার মতো কোনো স্ট্যান্ডই তেন নেই, মানে বিরোধী দলের কোনো সক্ষমতাই নেই। তারা একদম হয়ে যায়, মানে কি বলবো, যে কোনো কিছুই ফেস করবে। একমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী একজনের কথাই ফেস করতে পারে না, সব আউলা যায়। কারণ ওই যে অভিজ্ঞতার ব্যাপার আছে, অভিজ্ঞতার ব্যাপার আছে, দুই দিকেই আছে। বিএনপির ভিতরে 2-4 জন ছাড়া তো সব নূতন, আর জামাত ইসলাম 11 দলের ভিতরে তো সবটাই নূতন। সুতরাং পার্লামেন্টের নর্মস তো মানেও না, আবার ফের কীভাবে ফেস করতে পারে সেটাও বোঝে না। এখন ওয়াকআউট করছেন, সেটা তো হিসেব করা দেখতো যে আমি ওয়াকআউট করে মাঠে যাব, মাঠে যেয়ে আমি কী করতে পারবো? কিছুই করতে পারবো না। এখন দেশে আপনার সংসদ এখন ঠিক আছে, অধ্যাদেশ আছে, পাশ করবে, কিন্তু যে আমাদের ধরেন যে ক্রাইসিসগুলো আছে, অর্থনৈতিক ক্রাইসিস, জ্বালানি ক্রাইসিস, এই ক্রাইসিসগুলো তো একটা প্রাইভেট এক সদস্য আলোচনা করছে। এই সংসদ কি এর জন্যে? সংসদকে এই যেটা রনি ভাই বললো যে জুলাই সনদ পাশ হইলো কি পাশ হইলো না, জনগণের কিছু আসে যায়? হ্যাঁ, আপনার কৃষক তেল পায় না, জেলে তেল পায় না, আমি খাবার পাই না, হের চিন্তা নাই, বাজারে গেলে 100 টাকার নিচে কোনো ভেজিটেবল পর্যন্ত নাই, কক মুরগির দাম 320 টাকা কেজি, দেশি মুরগির দাম 700 টাকা কেজি। বলেন তো দেখি, এটা শুনছেন জীবনে? গরুর মাংস এবং ওটা না খেতে পারলে যে একটা বিকল্প খেতে হবে, সেরকম লোক এখন, এই পরামর্শ দেওয়ার লোকও এখন বাংলাদেশে নাই। 5ই আগস্টের পরে সেই লোকও নাই এখন। বিষয় গোলাম আল্লাহ রানী, ক্লোজিং রিমার্কস। ফার্স্ট থিং হলো যে আমাদের দেশের যে এক্সিস্টিং, খুব সংক্ষেপে বলছি, আমাদের দেশের যে এক্সিস্টিং সমস্যাগুলো, এগুলো
আওয়ামী লীগ জমানাতে যেগুলো রেখে যাওয়া হয়েছিল সেগুলো ডক্টর ইউনূসের জমানাতে 3 গুণ 4 গুণ হয়ে গেছে এবং এই সরকারের আমলে সেগুলো বাড়ছে এবং সেগুলো একটাও কমার মতো কোনো সম্ভাবনা নেই। তো সেদিক থেকে মনে হয় যে ইরানের যে যুদ্ধ এবং এই যে ফুয়েল ক্রাইসিস, এটা সরকারকে এই 60 দিনে একটা ব্রিদিং টাইম দিয়েছে। যদি এই সমস্যাগুলো না হতো, মানে যদি ইরান এবং আমেরিকার যুদ্ধ না হতো, এই গ্লোবাল ক্রাইসিসটা না থাকতো, এতদিন শিক্ষকদেরকে বিএনপি রাস্তায় নামাইছিল ইউনূসের জমানাতে বেতন ভাতা বৃদ্ধি করার জন্য, সেই শিক্ষকরা এখন রাস্তায় নামতো। তারপর শেষে প্রাইমারি স্কুলের শিক্ষকরা নামতো, হাই স্কুল কলেজের শিক্ষকরা নামতো, সরকারি কর্মকর্তারা তারা স্ট্রাইকে চলে গিয়েছিল। তারা এই ক্রাইসিসের কারণে কেউ রাস্তায় নামছে না, এরা সবাই নামবে। ইচ অ্যান্ড এভরিবডি, যাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে রাজপথে যে সকল দাবি দেওয়ার ব্যাপারে বিএনপি পিছন থেকে পুশ করেছে যে নামো নামো নামো, তারা প্রত্যেকটা লোক নামবে। এখন এই ক্রাইসিস সময় তারা সবাই স্টপ আছে। এটা সরকারের জন্য একটা আশীর্বাদ, আমি মনে করি এটা ব্রিদিং টাইম। এই ব্রিদিং টাইমে যদি তারা পরিকল্পনা করতে না পারে, সিদ্ধান্ত নিতে না পারে যে তাদের সামনে আসলে কি কি সমস্যা আসছে আগামী দিনগুলোতে, তাহলে এই সরকার সাস্টেন করা, ভালো করা, টিকে থাকা, এটা একটা মিরাকেল ঘটনা হবে। এটাই আমার রিমার্ক, এন্ডিং রিমার্ক। আমার বক্তব্য হলো অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে দাবি দেওয়াগুলি আসছে তখন সরকারকে শক্তিশালী মনে করে নেই। আর সরকারও চলছে কাসিমের মতো, এনজিও মার্কার সরকার, বিদেশি প্রতিনিধি আসে সরকার, বেনিয়া সরকার আসছে, এরা কিন্তু তাদের গণেও নাই। আবার কিছু কিছু আন্দোলন কিন্তু সরকারের পক্ষ থেকেই তৈরি করা হয়েছে। ওই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, তখন দেখলেন আগে কোনো কথা নাই, ওই যে কি এনসিপির 2-3 জন নিয়ে আর জামাতের লোক যা হাগু করলো, ঠান্ডা পানি টানি দিল, এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ হয়ে গেল। কিছু আন্দোলন মব তৈরি করা, এগুলো যাই যে হাঙ্গামাগুলি হয়েছে সব কিন্তু সরকারের উদাসীনতা অথবা সরকার দুর্বলের কারণে হয়েছে। কিন্তু এখন যেটা হয়েছে, এটা নির্বাচিত সরকার আছে, এখন আন্দোলন করতেও ভাবতেছে যে এখন নামবো যে আবার পিঠা খাবো কিনা, ক্রাইসিস দিবে কোথা থেকে। এক হলো নাই, আর একটা হচ্ছে এখন তো জনগণ যাই বললি না কেন জনগণের প্রতিনিধিত্ব তারা, এখন তো ইচ্ছে করলেই মাঠে নামলে, অযৌক্তিকভাবে নামলে হবে না। আপনি বলছেন আপনি আবার সন্ত্রাসবিরোধী আইনের ভয় দেখাচ্ছেন, তো ওইদিকে আওয়ামী লীগও নিষিদ্ধ, আবার জামাতও যদি নিষিদ্ধ যেতে তো আবার একদলীয় সেই বাকশাল ব্যবস্থা তা না, আমি বলছি যে এটা তো ওপেন হ্যান্ডেড আইন, এই আইনটা ঠিক হয় নাই, আমার বক্তব্য ঠিক হয় নাই। এই আইনটা বিএনপির তরফ থেকেও বলা হয়েছে যে আমরা কোনো সরকার দলকে নিষিদ্ধ করতে চাই না। তারপরে এই আইনটা কেন হলো? নিশ্চয়ই আসিফ ভুঁইয়ার ওই যে ডিপ স্টেট কাজ করছে, নাহলে আইনটা পাশ হবে কেন? অথবা এই আইন পাশ করার ক্ষেত্রে দূরবর্ষণ আছে যে বিরোধী দল তো রেডিক্যাল দল আছে, এগুলো যদি বাসায় হাঙ্গামা করে আগে বিসমিল্লাহ বলে ওখান থেকে শুরু করব, হইতে পারে। এটা কারণ আমরা তো জানি না, আসিফ ভুঁইয়া এটার উত্তর দিতে পারে, আসিফ ভুঁইয়াকে ধরুক, আসিফ ভুঁইয়া উত্তর দিতে পারবে, আমরা পারবো না। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো দেখতে পারেন। মিস্টার গোলাম আল্লাহ রনি এবং মিস্টার আজিজ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনাবার জন্য। দর্শক আমার অতিথিরা সরকারের নানা বিষয় নিয়ে সমালোচনা করেছেন, তাদের পারফরমেন্সের দুর্বলতাগুলো চিহ্নিত করবার চেষ্টা করেছেন। একটা বড় বিষয়ে দুজনে একমত যে সরকার অনেক ক্ষেত্রে গোপনীয়তার আশ্রয় নিয়ে, সেই গোপনীয়তার আশ্রয় নেবার তার প্রয়োজন ছিল না। কারণ আমরা সবসময় গণতন্ত্রের কথা যখন বলেছি, আইনের শাসনের কথা যখন বলেছি, একই সঙ্গে স্বচ্ছতা এবং জবাবদিহিতার কথাও বলেছি। ওনারা অনেক ক্ষেত্রেই মনে করেন যে সরকার সিদ্ধান্তহীন তার মধ্যে আছে এবং একটা বড় বিষয় এখানে উল্লেখ করেছেন আইনগুলো নিয়ে, জুলাই চার্টার নিয়ে, কিন্তু তার চেয়ে মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সন্ত্রাস বিরোধী যে আইনের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ আনুষ্ঠানিকভাবে এবং যে আইনের মধ্য দিয়ে ভবিষ্যতে যে কোনো রাজনৈতিক দল বা সংগঠন নিষিদ্ধ হতে পারে, এই আইনটাকে ওনারা কালো আইন হিসেবে চিহ্নিত করেছেন। এবং সরকার পরিচালনার ক্ষেত্রে একটা পরামর্শ একজন অতিথি দিয়েছেন যে রাজস্ব ব্যয়কে একেবারেই কেটে ছেটে ফেলতে হবে, অনেক ছোট করে আনতে হবে, সেটা না হলে সরকারের জন্য সার্ভাইভ করা হয়তো কঠিন হয়ে যাবে। তবে সব কথার মূল কথা হচ্ছে কিছু কিছু সামাজিক নিরাপত্তা বেষ্টনী সংক্রান্ত যে সরকারের উদ্যোগ, সেগুলোকে ওনারা বলেছেন এগুলো অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয় নয়, এগুলোকে অন্যভাবে সর্ট আউট করা যায়। কিন্তু মূল কথা হচ্ছে যে সামগ্রিক একটা পরিকল্পনা দরকার এবং সমস্যার সমাধানে জনগণকে আস্থায় নিয়ে কাজ করতে হবে।
যা কিছু ঘটছে যা কিছু সেটা প্রকাশ করতে হবে জনগণের সামনে এবং একই সঙ্গে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে সরকার পরিচালনা করতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।